স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন মানুষজন। দর্শক, এবার আপনাদেরকে শুরুতেই ট্রেনের যাত্রার খবর জানাবো। কমলাপুরের স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মী মিজানুর রহমান। মিজান, ট্রেনের যাত্রা বিলম্বের কোনো অভিযোগ রয়েছে কিনা, যাত্রীর চাপ কেমন দেখছেন? আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আমি দেখছি যে তেমন একটি ভিড় নেই। আসল পরিস্থিতিটি কি জানাবেন? আজকে যাত্রীদের ওরকম কোনো অভিযোগ নেই। আপনি জানেন যে প্রথম ও দ্বিতীয় দিনে ট্রেনের একটা সূচিতে একটা বিঘ্ন ঘটেছিল, দেরিতে ছেড়েছিল। আজকে সেটা একেবারে নেই। আপনি জানেন যে সরকারি ছুটি গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে, মানে শুরু হয়েছে কালকে অফিস করে। সেদিক থেকে বিকেলে কিংবা রাতের দিকে ট্রেনের সব থেকে বেশি চাপ ছিল। চাপ এখনও আছে এবং কর্তৃপক্ষ বলছে যে সকাল থেকে প্রায় 13টা মতো ট্রেন ছেড়ে গেছে। সবগুলোই খুব ঠিক টাইমে শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ট্রেন দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে সেটি ছাড়বে এবং সেটি ছাড়লেই আমরা দেখতে পাবো যে সেটাও একটা নির্ধারিত টাইমে ছেড়ে যাওয়ার একটা বিষয় এবং যাত্রীদের ওইরকম যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার যে বিষয়টি ভোগান্তি, সেটা একেবারে নেই আজকে থেকে। আর আপনি জানেন যে উত্তরবঙ্গগামী কয়েকটি ট্রেনে মানুষের চাপ সব থেকে বেশি থাকে। তার মধ্যে একটা হচ্ছে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস। একতা এক্সপ্রেসের ট্রেনটি ছাড়বে সোয়া 10টার দিকে। এই ট্রেনটি যদি ঠিক সময়ে ছাড়ে, রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ বলছে যে এই ট্রেন যদি ঠিক সময়ে ছেড়ে যায় তাহলে সারাদিনে যতগুলো ট্রেন ছাড়বে তার মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। কারণ এই ট্রেনটা নিয়েই একটু শঙ্কা থাকে, যেহেতু দূরের পথে, একদম উত্তরের শেষ জনপদ, সেদিক থেকে মানুষের একটা চাপ থাকে। এই ট্রেনটাতে ছাদের উপরে যাওয়ার একটা প্রবণতা থাকে মানুষের। যদিও কর্তৃপক্ষের পক্ষ থেকে মাইকে সবসময় ঘোষণা দেওয়া হয় যেন ঝুঁকি নিয়ে ট্রেন যাত্রা না হয়, উপরের যেন না ওঠে, ছাদের উপরে যেন না যায়, সেরকম একটি আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে একটি ট্রেন সেখানে পৌঁছালো এবং পৌঁছানোর সাথে সাথে মানুষজনের একটা উঠার একটা চাপ আছে। আর অন্যান্য ঈদের সময় যে সমস্ত ট্রেনের সুযোগ সুবিধা থাকে, বিশেষ ট্রেন, সেগুলো তো আছে। এবারও রেলওয়ে কর্তৃপক্ষ এটা করেছে। আমরা জানতে পেরেছি যে আজকে সারাদিনে 69টা ট্রেন ছেড়ে যাবে এবং এখন পর্যন্ত প্রায় 13টা ছেড়ে গেছে এবং এই ছেড়ে যাওয়ার মধ্যে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। মানুষ খুব স্বাচ্ছন্দ্যে যেতে পেরেছে। এখন দেখার বিষয় যে বেলা যত গড়াবে তত মানুষের যাত্রীর চাপ কেমন থাকবে, সেটার উপর নির্ভর করবে আসলে ট্রেনের সূচিতে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। তবে এখন পর্যন্ত রেলওয়ে স্টেশন থেকে সব কিছু সুন্দর এবং স্বাভাবিকভাবেই যাত্রীরা ভ্রমণ করতে পারছে। তো এই ছিল আমার কাছে রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ তথ্য। মিজান, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন মিজানুর রহমান। ট্রেনের পাশাপাশি সড়ক পথে বিপুল সংখ্যক লোক গ্রামে ফিরছেন ঈদ উদযাপনে। শেষ কর্মদিবস হওয়ায় বৃহস্পতিবার বিকেল থেকেই সড়ক পথে যাত্রীর চাপ বাড়তে থাকে। এর ফলে বিভিন্ন মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। শুক্রবার সকাল থেকে গাজীপুরের চন্দ্রাত্রী মোড়ে কিছুটা যানজট তৈরি হয়। যাত্রীর চাপ বেশি থাকায় অনেককে গাড়ির জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। এতে কেউ কেউ ট্রাক ও পিকআপে করে গন্তব্যে রওনা হচ্ছেন। দর্শক, এবার সড়ক পথে ঈদ যাত্রার খবর জানাবো। গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, ঢাকা থেকে বের হওয়ার পথে কোন কোন স্পটে গাড়ির চাপ বেশি রয়েছে এবং জনভোগান্তির কোনো খবর কি আপনার কাছে আছে কিনা? জি নাদিরা, ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু আজ সকাল থেকেই গাড়ির চাপ রয়েছে। দীর্ঘ সারিতে চলছে যানবাহনগুলো। আমরা যতটুকু খোঁজ নিয়েছি, গত রাত্রে আসলে বৃষ্টি হওয়ার কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বগুড়া বাইপাস এলাকায় এবং চান্দনা চৌরাস্তা এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে সেখানে কিন্তু গাড়ির দীর্ঘ জটলা রয়েছে। এবং আজ কিন্তু ছুটির প্রথম দিন, অর্থাৎ সাপ্তাহিক ছুটি, ঈদের ছুটির 2 দিন আগে সাপ্তাহিক ছুটি থাকার কারণে মানুষের চাপ বেড়েছে। কিন্তু সরকারি অফিস আদালত বন্ধ করে দেওয়া হলেও গাজীপুরে শিল্প অধিষ্ঠিত এই গাজীপুরে শিল্প কারখানা কিন্তু এখনো ছুটি হয় নাই। আগামীকাল অর্থাৎ শনিবার বিকেল থেকে আসলে মহাসড়কে আরো চাপ বাড়বে, কেননা শিল্প কারখানা সকল শ্রমিকরা একসাথে যখন বের হবে তাদের বিভিন্ন গন্তব্যস্থলে যাওয়ার জন্য, দুটি গুরুত্বপূর্ণ মহাসড়কে দিয়ে আসলে
তারা ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়েই বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকে। এবং এই মহাসড়কে আমরা এই মুহূর্তে চন্দ্রাত্রী মোড়ে দাঁড়িয়ে আছি। এই চন্দ্রাত্রী মোড়ে কিন্তু কালিয়াকৈর থেকে বাইপাইল পর্যন্ত এবং ঢাকা গাজীপুর অংশে চন্দ্রা গাজীপুর অংশে আসলে রয়েছে সফিপুর পর্যন্ত দীর্ঘ সারিতে যানবাহন চলছে। এবং হাইওয়ে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সকল টিমের সদস্যরা আসলে খোলা পোশাকে এবং পোশাকধারীরা সকলে চেষ্টা করছে যাতে গাড়ির চাপ কমানো যায় এবং দ্রুত গতিতে আসলে এই চন্দ্রাত্রী মোড় থেকে গাড়ি পারাপার করা যায়। এবং আমাদের হাইওয়ে পুলিশ জানিয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সোচ্চার রয়েছে। নাদিরা। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন জাহাঙ্গীর আলম, জানাচ্ছিলেন ঈদ যাত্রার খবর। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরই মধ্যে মুসল্লিরা সৌদি আরবের মিনায় পৌঁছেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে কেউ হেঁটে, কেউ বাহনে চড়ে সেখানে জড়ো হন। হজের অংশ হিসেবে ৮ জিলহজ মিনায় সারা দিন থাকবেন হাজিরা। ৯ জিলহজ আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। সন্ধ্যার পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে রাত যাপন ও পাথর সংগ্রহ করবেন। ১০ জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে আসবেন। এরপর বড় শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানি ও চুল ছেটে স্বাভাবিক পোশাকে মক্কার কাবা শরীফ তাওয়াফ করবেন। সারা বিশ্বের প্রায় ২০ লাখ মানুষ এবার হজে অংশ নিয়েছেন। বাংলাদেশ থেকে হজে গেছেন ৮২,৭৭২ জন। দর্শক, আবারও আপনাদেরকে ঈদ যাত্রার খবর জানাবো। টাঙ্গাইলে মহাসড়কের প্রায় ১৩ কিলোমিটার এলাকায় যানবাহনের ধীর গতি রয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন খান। সুমন, টাঙ্গাইলে গাড়ির চাপ কেমন রয়েছে, যানজটের তথ্য আসলে সেই সঠিক তথ্যটি জানাবেন এবং গতকালকের বৃষ্টি কি আসলে কোনো প্রভাব ফেলেছে কিনা সে বিষয়ে জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে। সকাল যে গাড়ির প্রচুর চাপ রয়েছে, কিন্তু কোথাও কোনো যানজট নেই। ট্রাকবাহী সিমেন্ট এবং বাসের ধাক্কা লেগে উল্টে যায়, তারপরে গাড়ির যে চাপ সেটা সৃষ্টি হয়। আরেকটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে হাইওয়েতে যে সকাল থেকে দুর্ঘটনার চাপ, একাধিক গাড়ির দুর্ঘটনা এবং কি হচ্ছে বঙ্গবন্ধু টোল আদায়ের একটু ইয়ের কারণে এই ত্রুটি দেওয়া হয়েছে। এছাড়া আমি টোল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে ২৪ ঘন্টায় প্রায় ৩.৫ কোটি টাকার মতো টোল আদায় হয়েছে। বাংলাদেশ পুলিশ মহাদর্শন আমি কথা বলেছি একই বিষয় যে হাইওয়েতে যে একাধিক গাড়ি যে চাপ রয়েছে, যে চাপগুলো নিরসন করার জন্য ৬৭ সদস্য রাস্তায় কাজ করছে। এছাড়া বড় ধরনের কোনো দুর্ঘটনা কারণে মূলত গাড়ির চাপ সৃষ্টি হয়। এখন এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে। দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে জমে উঠেছে বন্দর নগরী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলার কুরবানির পশুর হাট। ক্রেতারা বলছেন এবার পশুর দাম অনেক বেশি। দর্শক, আমরা প্রতিবেদনটির জন্য অপেক্ষা করছি। চট্টগ্রাম মহানগরীতে স্থায়ী ৩টি কোরবানি পশুর হাট সহ মোট 10টি হাটে পুরো দমে চলছে পশু বিক্রি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে ট্রাকে পশু ঢুকছে হাটগুলোতে। দাম কম বেশি যাই হোক, গরু কিনতে পারলেই খুশি ক্রেতারা।
আর বিক্রেতারা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবার গোখাদ্যের দাম বেশি হওয়ায় অনেকটা বাধ্য হয়েই বেশি দামে পশু বিক্রি করতে হচ্ছে তাদের। গরুর দাম তো প্রায় অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। আগে থেকে ঘুরতেছি, গরুর দামটা অনেক বেশি। যশোর থেকে আনেছি, গরুর দাম কম দাম মূলাইতেছে না। ভারতীয় গরুর আমদানি খুবই কম রাজশাহীর হাটগুলোতে। দেশি গরুর দিকেই নজর ক্রেতাদের। তবে গতবারের চেয়ে এবার গরু প্রতি 20 থেকে 25 হাজার টাকা বেড়েছে। দাম কম তুলনামূলক, খাদ্যের দাম বেশি। গরুটা আমি কিনলাম 1,52,000 টাকা। গরু আমি কিনলাম 1,35,000 তো তুলনামূলক গরুর দাম একটু বেশি। কোরবানির পশুতে কানায় কানায় পূর্ণ চুয়াডাঙ্গার হাটগুলো। ছোট ও মাঝারি আকারের গরু কিছুটা বিক্রি হলেও বড় আকৃতির গরুর তেমন ক্রেতা নেই। স্বাদ ও সাধ্যের মধ্যে পশু কিনতে এসে দরদামে নিরাশ হচ্ছেন বেশিরভাগ ক্রেতা। 3 লাখের উপরের গরু, কিন্তু দাম বলতেছে আপনার 2,20,000, 2,30,000। গরু একটা নিয়েছি, আরো 17টা নেব। গত বছরের তুলনায় গরুর দাম অনেক বেশি। রংপুরে স্থায়ী ও অস্থায়ী মিলে 65টি পশুর হাট রয়েছে। এরই মধ্যে হাটগুলোতে গরু, খাসি, ভেড়া, মহিষ নিয়ে জড়ো হয়েছেন ব্যাপারীরা। আজকে গরু বিক্রি করছি, আমার নিজস্ব একটা গরু ছিল, সেটা বিক্রি করছি। গত বছর চেয়ে তুলনায় গরু মোটামুটি কম আছিল। জমে উঠেছে উত্তরের সীমান্তবর্তী জেলার ঠাকুরগাঁওয়ের পশুর হাট। তবে বিক্রেতাদের দাবি, হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা থাকলেও বড় গরুর সঠিক দাম পাচ্ছেন না তারা। বড় গরু কিনতে পারতেছি না, টাকা কম হলে মাঝারি গরু নেওয়া লাগে। এদিকে ব্যবসায়ীদের সুবিধার্থে জামালপুরের ইসলামপুর থেকে প্রতিদিন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে 3টি ক্যাটল স্পেশাল ট্রেন। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শকদের পশুর হাটের খবর আপনাদেরকে জানাবো। সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, পশুর দাম কেমন এবং বাজারে পশুর যোগান কেমন? গতকাল বৃষ্টি কি আসলে কোনো ভোগান্তি তৈরি করেছে কিনা, সার্বিক বিষয় জানাবেন। জি, সাভারে কিন্তু 14টি পশুর হাট বসেছে এবং সেখানে একটি হচ্ছে পৌরসভা এবং বাকি 13টি হচ্ছে উপজেলার বিভিন্ন স্থানে। তো নাদিরা, আমি কিন্তু এখন রয়েছি সাভার পৌরসভার একটি পশুর হাটে এবং পশুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আজকে পর্যাপ্ত পশু রয়েছে এবং সেই পশু থাকলেও কিন্তু আজকে এখন পর্যন্ত আমরা সেরকম ক্রেতা দেখিনি এবং সেটি আজকে শুক্রবার সরকারি ছুটির দিন এবং আজকে থেকে মূলত এই পশুগুলো ক্রয় করবেন যারা ক্রেতা তারা। এবং আর দুদিন মাত্র ঈদ রয়েছে, সেই ঈদের জন্য কিন্তু অনেকেই এর আগে পশু ক্রয় করেনি, কারণ আপনি জানেন যে এই শহরে কিন্তু যারা যে বাসা বাড়িতে যারা থাকে সেখানে কিন্তু এই পশুগুলো রাখা একটা মুশকিল, সেই জন্য অনেকেই আগে ভাগে পশু ক্রয় করেনি। তো এই হাটটিতে আমরা দেখতে পেয়েছি এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সেই সাথে এখানে যেটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং এখানে ব্লক সিস্টেম আকারের দিয়েছে এ থেকে ই পর্যন্ত, যাতে এখানে ক্রেতা এবং বিক্রেতা যেটিকে কন্ট্রোল রুম রয়েছে সেখানে গেলে জিজ্ঞেস করলে যাতে তারা বলতে পারে। তবে এই হাটে কিন্তু একটি বিষয় যেটি নাদিরা, এটি আমরা দেখেছি এখানে কিন্তু দেশি জাতের গরুটি বেশি এবং যারা ক্রেতা এখানে আসছে তারা কিন্তু মূলত এই দেশি গরুর চাহিদাটাই তাদের কাছে বেশি এবং সেই সাথে এখানে পশু যাতে অসুস্থ হলে কিন্তু এখানে পশু চিকিৎসকও রয়েছে। তো নাদিরা, এই ছিল আমার কাছ থেকে সাভারের এই কুরবানির পশুর হাটের সর্বশেষ। হালিম, ধন্যবাদ আপনাকে। সিঙ্গাপুরের মারিনা বে স্যান্ডস এক্সপো অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস 2024, যেখানে দেশীয় ব্র্যান্ড এপেক্স ফুটওয়্যার লিমিটেড 2টি পুরস্কার জিতে নেয়। পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রেখে রিটেল ফুটওয়্যার ব্যবসা খাতে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য ফুটওয়্যার রিটেইলার অফ দ্য ইয়ার বাংলাদেশ এবং সাস্টেইনেবিলিটি ইনিশিয়েটিভ অফ দ্য ইয়ার বাংলাদেশ, এই 2 ক্যাটাগরিতে তাদের পুরস্কৃত করা হয়। খেলার খবর। আন্তর্জাতিক ফুটবলের জমজমাট আসর ইউরো শুরু হচ্ছে রাত থেকে। 24টি দল 31 দিন ধরে খেলবে 51টি ম্যাচ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জার্মানি মুখোমুখি হবে স্কটল্যান্ডের। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। জার্মান কাইজারদের গল্পটা অনেক পুরনো। আন্তর্জাতিক ফুটবলেও জার্মানদের সাফল্যের গল্পটা বেশ পুরনো হতে বসেছে। সেই 2014 সালে বিশ্বকাপ জয়ের পর থেকে যেন নিজেদের হারিয়ে খুঁজছে জার্মানি। ইউরোতেও 1996 সালে শেষ কাপ জয় ডায়মন্ড শেফদের। এরপর 2016-তে শেষ 4ই দৌড় শেষ হয়। তাই নিজেদের গৌরব ফিরিয়ে আনার আরেকটি সুযোগ এসেছে জার্মানির সামনে।
ইলকাই গুডওয়ানকে অধিনায়ক করে ইউরো 2024-এর জন্য দল ঘোষণা করেছে জার্মানি। দলে আছেন কিমিক, রুডিগার, জামাল মুসিয়ালা, গুডওয়ান ও কাই হারভার্টেজের মতো খেলোয়াড়। সঙ্গে গোলবারের নিচে আছেন বিশ্বস্ত ম্যানুয়েল নুয়ার। বিপরীতে আন্ডারডগই বলা চলে প্রতিপক্ষ স্কটল্যান্ডকে। এবার সহ মাত্র চতুর্থবার ইউরোতে খেলবে স্টিভ ক্লার্কের দল। এমনকি কখনোই গ্রুপ পর্ব পার করতে পারেনি দলটি। তবুও মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারেনায় জার্মান উদযাপন পণ্ড করতে আটঘাট বেঁধেই মাঠে নামছে স্কটিশরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। দর্শক, এবারে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম জানাবো। আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শিরোনাম করা হয়েছে এমপি আজিম হত্যাকাণ্ডের বিষয় নিয়ে রাজনৈতিক দ্বন্দ্বে আড়াল হচ্ছে স্বর্ণ চোরাচালান। এছাড়াও পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে, এই বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশে ইপিজেটে আমিরাতের বিনিয়োগ প্রত্যাশা প্রধানমন্ত্রীর। যুগান্তর পত্রিকার শিরোনাম করেছে সড়ক, রেল ও নৌপথে ঈদযাত্রা, ঘরমুখ মানুষের স্রোত। এছাড়াও বাংলাদেশের খেলার খবরটিও রয়েছে যে সুপার 8-এর পথে বাংলাদেশ। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। চাহিদার চেয়ে পশু বেশি, তবু কমছে না দাম, এই বিষয়টিকে তারা গুরুত্ব সহকারে প্রতিবেদন করেছে। ঈদের আগে চড়া মশলার বাজার। বাংলাদেশের খেলার খবরও রয়েছে, শেষ 8-এর আরও কাছে বাংলাদেশ। এবার দৈনিক কালের কণ্ঠ, গরুর দামে নৈরাজ্য সাদিক এগ্রোর। এটি আসলে তাদের একটি বিশেষ প্রতিবেদন। দর্শক, এই ছিল আমার কাছে আজকে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই সাথে শেষ করছি এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।